সুপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা এবং ভালোবাসা দিও। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ফরাসি বিপ্লবের ফলাফল। ইতোমধ্যে আমরা ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটগুলো আলোচনা করেছি, বিপ্লবের ঘটনা প্রবাহ আলোচনা করেছি। আজকে আমরা ফরাসি বিপ্লবের ফলাফল নিয়ে আলোচনা করব। ফরাসি বিপ্লব কেবলমাত্র ফ্রান্সে নয়, সমগ্র বিশ্বে এক অবিস্মরণীয় ও বিস্ময়কর ঘটনা। ফরাসি বিপ্লব দানবীয় ঝাঁটার নাই ফ্রান্সের পুরাতনতন্ত্র ও স্বৈরাচারী রাজতন্ত্রকে ঝাঁকিয়ে বিদায় করে এক নতুন সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করে। ঐতিহাসিক লেফোভর বলেন, এই বিপ্লব ফ্রান্সকে পৌরাণিক মর্যাদা দান করেছিল। কাজে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে এই বিপ্লবের ফলাফল এবং প্রভাব ছিল ব্যাপকতর এবং এই সকল ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন নিয়ে এসেছিল। আমরা প্রথমে ফলাফল আলোচনা করব, এরপর প্রভাবটাও দেখার চেষ্টা করব। ফলাফলের প্রথম যে পয়েন্টে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো এক, স্বৈরাচারী রাজতন্ত্রের পতন এবং প্রজাতন্ত্রের ঘোষণা। প্রাক বিপ্লবকালে আমরা দেখেছি রাজারা নিজেদেরকে ডিভাইন রাইট মনার্কি এমনকি আই দ্য স্টেট হিসেবে ঘোষণা করেছিল। বিপ্লবকালীন সরকার তাদেরকে এটার থেকে টেনে হিঁচড়ে নিচে নামিয়েছিল, তাদেরকে ফরাসি জাতির রাজা হিসেবে গণ্য করতে বাধ্য করেছিল। কেবল তাই নয়, নিয়মতান্ত্রিক প্রথমে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল তারা। পরবর্তীতে আমরা দেখতে পাই যে এই নিয়মতান্ত্রিক রাজতন্ত্রতে বিপ্লবীরা সন্তুষ্ট ছিল না। তারা রাজা ষোড়শ লুইকে প্রাণদণ্ডাদেশ দিয়ে ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। কাজেই এই বিপ্লবের মধ্য দিয়ে দীর্ঘদিনের যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা সেটার অবসান ঘটে এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটি হলো স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতি, সেই আদর্শের প্রতি মানুষের আস্থা লোপ। সুদীর্ঘকাল ব্যাপী ফ্রান্সে স্বৈরাচারী যে শাসকরা নিপীড়ন নির্যাতন চালিয়েছিল, সেই নিপীড়ন এবং নির্যাতনের প্রতি মানুষের আস্থা হারিয়ে ফেলেছিল। যার কারণে আমরা দেখতে পাই ফরাসি সম্রাট নেপোলিয়ন এবং ভিয়েনা সম্মেলন পরবর্তীতে বংশানুক্রমে রাজতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন, কিন্তু পরবর্তীতে ব্যর্থ হয়েছিল। 1830 সালে বিপ্লব হয়, 1848 সালেও বিপ্লব সংঘটিত হয়, যার মাধ্যমে বংশানুক্রমে রাজতন্ত্রের প্রতি মানুষ অনাস্থা জ্ঞাপন করে। তৃতীয় যে পয়েন্টে আমরা আলোচনা করব, সামন্ত প্রথার বিলোপ। ল অ্যাবলিশিং ফিউডালিজম, এই আইন দ্বারা বিপ্লবী সরকার ফ্রান্সে সামন্ত প্রথা বা অভিজাততন্ত্রে বিলোপ সাধন করে। সামন্ত প্রথার বিলোপের মধ্য দিয়ে তাদের যে সকল বিশেষ অধিকার ছিল সেই সকল অধিকার লোপ পায়। এছাড়া ফ্রান্সে ম্যানর প্রথা, কর্মী বা বেগার প্রথা, ভূমিদাস প্রথা ইত্যাদি বিলুপ্ত হয়। এমনকি সামন্ত কর সেটারও বিলুপ্ত হয়। তাদের যে সামাজিক মর্যাদা ছিল সেই সামাজিক মর্যাদারও বিলুপ্ত হয়ে যায়। এখানে একটা ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করি। চতুর্থ যে পয়েন্টটি আমরা আলোচনা করব, যাজকতন্ত্রের অবসান।
প্রাক বিপ্লবকালে আমরা দেখতে পাই ফ্রান্সের গ্যালিক্যান গির্জা রোমের যাজক কর্তৃক নিয়ন্ত্রিত ছিল। বিপ্লবী সরকার সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্যালার্জি নামক এক আইন পাশ করে। এই আইনের মাধ্যমে ফ্রান্সের গ্যালিক্যান গির্জাকে রোমের পোপের নিয়ন্ত্রণ মুক্ত করা হয় এবং গ্যালিক্যান গির্জাকে জাতীয়করণ করা হয়। গির্জার সকল রকমের কর্মচারী সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত, এমনকি ভোটের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত করা হয়। তাদেরকে বেতনভুক্ত করা হয় এবং সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্যালার্জি এই আইনের প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করতে বলা হয়। যারা গ্রহণ করেনি তাদেরকে গির্জা থেকে বের করে দেওয়া হয়। এছাড়া যাজকদের বিভিন্ন রকমের সুযোগ সুবিধার অবসান ঘটানো করা হয়। তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়, গির্জার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এখানে আরেকটি উল্লেখ্য, সামন্ত প্রথারও কিন্তু সামন্ত বা অভিজাতদের সম্পত্তি, ভূ সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করেছিল। পঞ্চম যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো মৌলিক ও মানবাধিকারের স্বীকৃতি। এটি ছিল ফরাসি বিপ্লবের এক অবিস্মরণীয় বিজয়। ইতিপূর্বে আমরা বলেছি লেফেভারের কথা। লেফেভার এটাকে বলেছেন এই বিপ্লব ফরাসি জাতিকে পৌরাণিক মর্যাদা দান করেছিল। মূলত এই ঘোষণাকেই তিনি বলেছেন। এই বিপ্লবের ফলে মানুষ তার বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সম্পত্তি ক্রয়ের স্বাধীনতা, আইনের দৃষ্টিতে সকলের সমান অধিকার এবং সার্বজনীন মানবাধিকারগুলো তারা স্বীকৃতি পায়, যা ইতিপূর্বে তারা কখনো ভাবতে পারেনি স্বৈরাচারী রাজতন্ত্রের সময়। কেবলমাত্র এটা ফ্রান্সে সীমাবদ্ধ ছিল না, এর ফলাফল সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়েছিল। এটা যেন এক নবযুগের সূচনা করেছিল। ষষ্ঠ যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটি হলো স্বাধীন বর্জুয়া কৃষক শ্রেণীর উদ্ভব। সামন্ত প্রথা বিলোপের ফলে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ফলে ফ্রান্সে কিছু স্বাধীন ধনী কৃষক ছিল। এই কৃষকরা এই সম্পত্তিগুলো ক্রয় করে আরো ধনীতে পরিণত হয় এবং স্বাধীন বর্জুয়া কৃষক শ্রেণীতে পরিণত হয় এবং তারা রক্ষণশীল কৃষকে পরিণত হয়। রক্ষণশীল বুর্জুয়া এই স্বাধীন কৃষক শ্রেণী পরবর্তীকালে তাদের সম্পত্তি রক্ষার্থে ফরাসি সম্রাট নেপোলিয়নকে সমর্থন জ্ঞাপন করে। এখানে উল্লেখ্য, ক্ষেত মজুর, বর্গা চাষি, ভূমিদাস তারা ভূমির কোনো সত্ত্ব পায়নি, তাদের ভাগ্যের কোনো উন্নয়ন ঘটে। 7 নাম্বার যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটি হলো সাকুরা বা ভাসমান বা সর্বহারা শ্রেণী উপেক্ষিত। যে কোনো আন্দোলন এবং বিপ্লবে আমরা দেখতে পাই এই শ্রেণী সামনের সারিতে থাকে। ফরাসি বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন বুর্জুয়া শ্রেণী, কিন্তু প্রতিটি আন্দোলনে সামনের সারিতে ছিল এই সর্বহারা সাকুরা শ্রেণী। বিপ্লবের পর আমরা দেখতে পাই বুর্জুয়ারা এই সাকুরা শ্রেণীকে উপেক্ষা করেছে, তাদের কোনো সুযোগ সুবিধা দেয়নি। কেবলমাত্র কিছুদিনের জন্য জ্যাকোবিন দল ক্ষমতাসীন হয়ে রবস্পিয়ারের নেতৃত্বে ল অফ ম্যাক্সিমাম, ল অফ মিনিমাম নামক দুটি আইন পাশ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দ্রব্যমূল্যের নিম্ন দাম বেঁধে দিয়ে তাদের কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল এবং তাদেরকে ভোটাধিকারও সেই সময় দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে রবস্পিয়ারের মৃত্যুর পর
আবার জিরন্ডিসরা যখন ক্ষমতাসীন হয় তখন আবার সর্বহারাদের ভোটাধিকার এবং এই সকল অধিকার থেকে বঞ্চিত করা হয়। কাজেই এই শ্রেণী ফ্রান্সে বিপ্লবের ফলে কোনো সুযোগ সুবিধা ভোগ করতে পারেনি, যা পেয়েছিল কেবলমাত্র স্বল্পকালীন। 8 নম্বর যে পয়েন্টটি আমরা আলোচনা করব, বুর্জোয়া শ্রেণীর স্বার্থ রক্ষা। আমরা উল্লেখ করেছি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন বুর্জোয়া শ্রেণী। এই বুর্জোয়া শ্রেণী বিপ্লবের ফসল তারা তাদের ঘরে তুলেছিল। তাদের স্বার্থ রক্ষার জন্য সকল রকমের নিয়ম, আইন, রীতিনীতি তারা প্রবর্তন করেছিলেন। যেমন অবাধ বাণিজ্য নীতি তারা প্রবর্তন করেছিলেন। বিপ্লবকালীন বহির্বিশ্বে যে যুদ্ধ হচ্ছিল সেই যুদ্ধে ঠিকাদারি ব্যবসা তারা গ্রহণ করেছিলেন। সম্পত্তি ক্রয়ের যাতে অধিকার, বিক্রয়ের যাতে অধিকার থাকে সে কারণে তারা আইন প্রণয়ন করেছিলেন। ফটকা ব্যবসা তারা করেছিলেন। কাজেই এই বিপ্লবের মধ্য দিয়ে বুর্জোয়া শ্রেণী আরো ব্যাপক ধনী শ্রেণীতে পরিণত হয়েছিলেন এবং অন্যান্য শ্রেণীকে তারা উপেক্ষা করেছিলেন। 9 নম্বর যে পয়েন্টটি আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হলো সাংস্কৃতিক পরিবর্তন, বিশেষ করে পোশাকের ক্ষেত্রে পরিবর্তন। এই বিপ্লব ফ্রান্সের মানুষকে এতই ব্যক্তি স্বাধীনতা প্রদান করেছিল যে পূর্বের সাংস্কৃতিক বা পোশাকের ক্ষেত্রে তারা একটা ব্যাপক পরিবর্তন এনেছিল। পুরুষরা বিপ্লবকালীন সময়ে ব্রিসেস এবং বুট পরত, কিন্তু এখন তারা ব্রিসেস এবং বুট পরা ছেড়ে দিয়ে কোট এবং ট্রাউজার পরতে থাকে। তিনডগা বিপ্লবের পোশাক এবং লাল টুপি ব্যবহার করতে থাকে। মহিলারা কোমর ফুলানো পোশাক ছেড়ে দিয়ে আঁটো-সাঁটো স্কার্ট পরতে থাকে। গলার হারের লকেটের মডেলে গিলোটিন যন্ত্র শোভা পায়। শৌখিন হাত পাখার মহিলারা মাদাম লোরা, আবেসিয়েস, দান্তন, রবস্পিয়ের প্রমুখ নেতাদের ছবি ব্যবহার করতে থাকে। বিপ্লব ক্ষেত্রে এই যে একটা আমূল পরিবর্তন এসেছিল। 10 নম্বর যেটা, ফ্রান্সে পুঁজিবাদী ধারার বিকাশ এবং শিল্প বিপ্লবের দিকে অগ্রসর। সামন্ত প্রথা বিলোপের ফলে আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে ওঠে এবং ভূমিদাসরা মুক্ত হয়, স্বাধীন হয়, তারা শহরে যেতে থাকে। সামন্ত প্রথা যে কোনো পুঁজিবাদী সমাজ বিকাশের পথে অন্তরায়। সামন্ত প্রথা বিলোপের ফলে পুঁজিবাদ বিকশিত হতে থাকে। অন্যদিকে ভূমিদাসরা মুক্ত হওয়ার ফলে তারা শহরে গিয়ে কলকারখানায় কর্মমুখর হয়ে ওঠে। ফলে ফ্রান্স ক্রমান্বয়ে শিল্প বিপ্লবের দিকে অগ্রসর হতে থাকে। পরের যে পয়েন্টটি 11 নম্বর, নতুন আদর্শের অন্বেষ। ফ্রান্সে আমরা দেখতে পাই জাতীয়তাবাদী আদর্শ ব্যাপকভাবে প্রচারিত হতে থাকে। এছাড়া লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি এই শব্দগুলো ফ্রান্স সহ ইউরোপে প্রচারিত হতে থাকে। এগুলো রাজনৈতিক আদর্শগুলো। 12 নম্বর যে পয়েন্টে আমরা বলার চেষ্টা করেছি, মানবতাবাদী সংস্কার। এই বিপ্লবের মধ্য দিয়ে দেখতে পাই সামন্ত প্রথা ও যাজকতন্ত্র উচ্ছেদের ফলে বর্গাচাষীরা বেগার প্রথা, ম্যানর প্রথা এবং ভূমিদাস প্রথার চিরতরে বিলুপ্ত হয়
যেগুলো ছিল মানবতার দিক থেকে অবিস্মরণীয় শিক্ষার্থী আমরা প্রভাব নিয়ে আলোচনা করব। ফ্রান্সের ব্যাপক প্রভাব ছিল শিক্ষাক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, আর্থসামাজিক ক্ষেত্রে এর ব্যাপক প্রভাব ছিল, যেগুলো আমরা ফলাফলে আলোচনা করেছি। এর বাইরে ইউরোপে ফরাসি বিপ্লবের প্রভাব ব্যাপকভাবে পড়েছিল। বিশেষ করে ফরাসি বিপ্লবের মূল মন্ত্র লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটারনিটি সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে। ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তা রাষ্ট্রগুলো স্বৈরাচারী রাজাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে, ফলে রাজতন্ত্রের ভিত দুর্বল হয়ে পড়ে এবং সেগুলোতে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হতে থাকে এবং গণতন্ত্রের পথে তারা এগিয়ে যেতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র ইউরোপ নয়, সমগ্র বিশ্বে এর প্রভাব পড়ে। যেমন এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, অস্ট্রেলিয়া, এই দেশগুলো উপনিবেশিক শাসকদের বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তির আন্দোলন গড়ে তোলে। তারা ফরাসি বিপ্লবের মূল মন্ত্র লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটারনিটির দ্বারা প্রভাবিত হয়ে জাতীয় মুক্তির আন্দোলন গড়ে তোলে এবং একসময় তাদের আন্দোলনের ফলে সাম্রাজ্যবাদী শক্তিগুলো এই দেশগুলোকে স্বাধীনতা দিয়ে দেশে ফেরত আসতে বাধ্য হয়। সকলকে ধন্যবাদ।